সেলিউট বস, সেলিউট মানছি আপনাকে, বুঝছেন? আপনি তো একেবারে ফাটাই দিয়েছেন, একেবারে ফাটাই দিয়েছেন। এই রমজানের মাসে আপনি পুরো ফাটাই দিয়েছেন। এটা তো ভাই আমিও জানতাম না। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে প্রশংসার দাবিদার করলাম, আর অনেকগুলো হয়তো আছে। জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা, আমি এটারও প্রশংসা করলাম। রাজনীতিতে ঈদের আগে একটা বিরাট সুখবর ঘোষণা এসে গেছে। বিএনপি সরকারের মাধ্যমেই জামাত এনসিপির স্বপ্ন পূরণ হচ্ছে, প্রত্যাশা পূরণ হচ্ছে, এবং জামাত এনসিপি যেটা চায় সেটা পূরণ হচ্ছে। শহীদ উসমান হাদির রক্তে ভেজা হাত নিয়ে তারা পালিয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি তাদের জন্য জমিয়ে রেখেছিল এক রক্তহীন করা পরিণতি। আজ ফাঁস হবে সেই মাস্টার মাইন্ডের জবানবন্দি, যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আগুন নিয়ে খেলা আর আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দর্শক, গত কয়েক দশকে আমরা জ্বলতে দেখেছি, কিন্তু আজ যা ঘটছে তার সাধারণ কোনো কনফ্লিক্ট বা সংঘাত নয়, এটা একটা পূর্ণাঙ্গ প্রলয়ের শুরু। অবশেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি, সেদেশেই রিমান্ড। তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাটাছেঁড়া। যারা যারা চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি, সেদেশেই রিমান্ড। তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাটাছেঁড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খোদ হাদির সমর্থকরাও বোধহয় বিশ্বাস করতে পারছেন না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তাহলে ফেরত পাঠাবে ভারত? গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডের জুম্মার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ করার সময় চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে হত্যার ঘটনাটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। গুরুতর আহত হাদি 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই হত্যাকাণ্ডের পর থেকে হাদির সমর্থকরা রাজপথে প্রতিনিয়ত সরব ছিলেন ন্যায় বিচারের দাবিতে। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘটনার প্রায় 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে যখন হাদি হত্যার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তখন হাদির অনুসারীদের মধ্যে খুব একটা উল্লাস দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনকিলাব মঞ্চের সমর্থকদের প্রতিক্রিয়া বেশ ঠান্ডা এবং অনেকটাই নিষ্প্রভ। অনেকেই অভিযোগ করছেন, খুনিদের ধরা পড়ার খবরে যতটা স্বস্তি এবং আনন্দ প্রকাশ করার কথা ছিল তা কেন যেন সম্পূর্ণ অনুপস্থিত। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি খবর আসার পরেও এই নীরবতা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। অবশ্য এই গ্রেপ্তারের পেছনে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি বড় ভূমিকা রয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। জানা গেছে, সম্প্রতি ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং সেখানে তিনি সুস্পষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো চাপ দেন। ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গত 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে। আপাত দৃষ্টিতে এটি দুই দেশের গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় সাফল্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সফলতার নেপথ্যেও রয়েছে রাজনীতির এক গভীর ও জটিল অঙ্ক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারকে মসনদ থেকে নামানোর বা অন্তত বেকায়দায় ফেলার অন্যতম বড় একটি হাতিয়ার বা ইস্যু হয়ে উঠেছিল এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। হাদির খুনিরা ধরা না পড়লে এই ইস্যুকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা যেত, রাজপথ উত্তপ্ত করে তোলা যেত। কিন্তু হঠাৎ করেই ভারতের তরফ থেকে খুনিদের গ্রেপ্তার এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি পুরো দৃশ্যপট একেবারে বদলে দিয়েছে। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভিন্ন তত্ত্ব। অনেকেই মনে করছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ভারতের এক ধরনের পরোক্ষ সমর্থন বা প্রেসক্রিপশনে। রাজনীতিতে এমন একটি গুঞ্জন দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত যে ভারত কখনোই চায় না তাদের আশীর্বাদ পুষ্ট বা তাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় থাকা কোনো সরকার এই মুহূর্তে বড় কোনো রাজনৈতিক সংকটে পড়ুক বা ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটিকে যদি দীর্ঘদিন জিয়ে রাখা হতো, তবে তা যে কোনো সময় বর্তমান সরকারের জন্য বুমেরাং হতে পারত। বিরোধী পক্ষ বা ইনকিলাব মঞ্চের মতো সরকার বিরোধী কট্টর সংগঠনগুলো এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা করার বিশাল সুযোগ পেত। তাই ভারত সরকার অত্যন্ত সুকৌশলে হাদির খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভারত বুঝি আইনের শাসন বা ন্যায় বিচারের স্বার্থে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ সম্মান দেখিয়ে এই কাজ করছে, কিন্তু সমালোচকদের মতে ভারত আদতে এই খুনিদের ফেরত দিয়ে বর্তমান বিএনপি সরকারকেই রক্ষা করছে চাপ থেকে। সরকারের মাথার উপর থেকে একটি বড় রাজনৈতিক চাপ এবং অস্বস্তি সরিয়ে দিচ্ছে নয়াদিল্লি। খুনিরা দেশে ফিরলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে, ফলে সরকারকে আর ব্যর্থতার দায়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। ভারতের এই অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপের কারণে হাদি হত্যা ইস্যুটি তার রাজনৈতিক উত্তাপ সম্পূর্ণ হারিয়ে ফেলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই রাজনৈতিক সমীকরণের কারণে মূলত হাদির খুনিদের বিচারের জন্য এতদিন যারা রাজপথে গলা ফাটিয়েছেন তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন খুনিরা ধরা পড়ার মধ্য দিয়ে তাদের সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি চিরতরে হাতছাড়া হয়ে গেল। এখন আর হাদি ইস্যুকে সামনে রেখে নতুন করে কোনো বড় জমায়েত বা রাজপথ গরম করার সুযোগ তাদের সামনে অবশিষ্ট নেই। একটি সফল আন্দোলনের জন্য যে তীব্র আবেগ বা সেন্টিমেন্টের প্রয়োজন হয়, খুনিদের গ্রেপ্তারের খবর সেই আবেগের আগুনে কার্যত এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। খুনিদের ফেরত দেওয়ার এই ভারতীয় সিদ্ধান্তে তাই ইনকিলাব মঞ্চ বা হাদির কট্টর সমর্থকদের খুশি হওয়ার বদলে এক ধরনের হতাশা বা রাজনৈতিক হিসাব নিকাশ মেলাতে না পারার আক্ষেপই বেশি স্পষ্ট হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলোতে। তবে হাদির খুনিদের ফেরত দেওয়ার এই চাঞ্চল্যকর ঘটনা আরেকটি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, যা নিয়ে এখন সারা দেশ জুড়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক টকশোগুলোতেও তুমুল ঝড় উঠেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে বাংলাদেশে শত শত হত্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির আদেশও হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার ব্যাপারে বারবার কূটনৈতিক পর্যায়ে কথা বলছে। এখন ভারত যখন খুনি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করে দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তখন সাধারণ মানুষের মনে আরেকটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তবে কি শেখ হাসিনাকেও এবার ফেরত দিতে পারে ভারত? যদি সাধারণ অপরাধী বা খুনিদের ক্ষেত্রে ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি বা প্রতিবেশী দেশের আইনি কাঠামোর প্রতি এতটা সম্মান দেখাতে পারে, তবে শেখ হাসিনার ক্ষেত্রে তারা কি করবে? বিশ্লেষকরা অবশ্য বলছেন শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়া আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি একই পাল্লায় মাপার ঠিক হবে না। ফয়সাল বা আলমগীর নিছকই খুনি বা সাধারণ পর্যায়ের অপরাধী, তাদের সঙ্গে ভারতের রাষ্ট্রের সরাসরি কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থের সম্পর্ক নেই। বরং তাদের ফেরত দিয়ে যদি বাংলাদেশে একটি বন্ধু ভাবাপন্ন সরকারকে স্বস্তিতে রাখা যায় এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, তবে ভারতের জন্য সেটাই অনেক বেশি লাভজনক। কিন্তু শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মেরু। তিনি দীর্ঘ 1.5 দশক ধরে ভারতের সবচেয়ে পরীক্ষিত এবং বিশ্বস্ত মিত্র হিসেবে কাজ করেছেন। চরম বিপদের দিনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য একটি বিশাল কূটনৈতিক এবং নৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিও এতে প্রশ্নবিদ্ধ হওয়ার মারাত্মক শঙ্কা রয়েছে। ভারত কখনোই চাইবে না তাদের কোনো পুরনো মিত্রকে বিপদের মুখে ঠেলে দিয়ে অন্যান্য মিত্র দেশগুলোর কাছে একটি ভুল বার্তা দিতে। তাই খুনিদের ফেরত দেওয়া মানেই যে শেখ হাসিনাকেও অবিলম্বে ফেরত দেওয়া হবে, এমনটা ভাবাটা হয়তো এই মুহূর্তে একটু বাড়াবাড়ি হবে। তা সত্ত্বেও হাদির খুনিদের গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশ সরকারকে অন্তত একটি শক্ত মনস্তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে এবং জোরালোভাবে ভারতের কাছে এই দাবি তুলতে পারবে যে অপরাধী যেই হোক না কেন তাকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে ফেরত দিতে হবে। এই বন্দি প্রত্যর্পণ চুক্তির সফল প্রয়োগ আগামী দিনের ভূ রাজনীতি এবং কূটনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। ভারত হয়তো এখনই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু হাদির খুনিদের প্রত্যর্পণের এই দৃষ্টান্ত আগামী দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নজির বা টেস্ট কেস হিসেবে কাজ করতে পারে। রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাচে এবং ভূরাজনৈতিক স্বার্থের রদবদলে তা হয়তো চরম বাস্তব হয়ে ধরা দিতে পারে। তাই হাদির খুনিদের দেশে ফেরতের এই প্রক্রিয়ার দিকে যেমন সবার নজর রয়েছে, তেমনি এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটির অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণে কোনো ভূমিকা রাখে কিনা, সেটাই এখন দেখার বিষয়। কল্পনা করুন মাঝরাতে মেঘালয়ের এক দুর্গম পাহাড়ি জঙ্গল, যেখানে বাঘের ভয় নেই কিন্তু আছে ধরা পড়ার আতঙ্ক। বিএসএফ এর টহল আর সিসিটিভি ক্যামেরার চোখ এড়িয়ে 2 ছায়া নিঃশব্দে সীমান্ত পার হচ্ছে। তারা ভেবেছিল ওপারেই মুক্তি, কিন্তু তারা জানত না তাদের প্রতিটি পদক্ষেপ আসলে মৃত্যু ফাঁদের দিকেই এগোচ্ছে। শহীদ উসমান হাদির রক্তে ভেজা হাত নিয়ে তারা পালিয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি তাদের জন্য জমিয়ে রেখেছিল এক রক্ত হিম করা পরিণতি। আজ ফাঁস হবে সেই মাস্টার মাইন্ডের জবানবন্দি, যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তদন্তের টেবিলে যখন হ্যালোজেন লাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়ে, তখন বড় বড় দুর্ধর্ষ অপরাধীরও হিম হওয়ার অবস্থা হয়। ফয়সাল করিম মাসুদও তার ব্যতিক্রম নয়। যে মস্তিষ্ক দিয়ে সে ষড়যন্ত্র
ষড়যন্ত্রের জাল বুনেছিল সেই মস্তিষ্ক এখন ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর ম্যারাথন জেরার মুখে পর্যুস্ত। দর্শক, আমরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের উড়ো খবর দিচ্ছি না। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এবং ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর অফিসিয়াল প্রেস রিলিজের প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় ফয়সাল করিম মাসুদ এখন কেবল একজন অভিযুক্ত নয়, সে এখন নিজের অপরাধের জীবন্ত দলিল। পুলিশের জেদ আর কৌশলী জেরার মুখে সে শেষ পর্যন্ত স্বীকার করেছে সেই ভয়াবহ সত্য। হ্যাঁ, ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সেই নৃশংস নীল নকশা তার হাত দিয়েই আঁকা হয়েছিল। পটুয়াখালীর এই ৩৭ বছর বয়সী যুবক যে নিজেকে রাহুল পরিচয়ে পশ্চিমবঙ্গের বনগাঁয় লুকিয়ে রেখেছিল, সে আজ আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন দুর্ধর্ষ খুনি নিজেকে হিন্দু পরিচয়ে আড়াল করতে চাইল? এটি কি কেবল বাঁচার আকুতি, নাকি এর পেছনে ছিল কোনো দীর্ঘমেয়াদী পর্দার আড়ালের ষড়যন্ত্র? ফয়সালের এই জবানবন্দি থেকে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় পার হয়ে তারা কেন সরাসরি বনগাঁতে থিতু হলো? অপরাধ মনস্তত্ত্ব বা ক্রিমিনাল সাইকোলজি বিশ্লেষণ করলে দেখা যায় একজন পলাতক আসামি সবসময় এমন জায়গা খোঁজে যেখানে সে ভিড়ের মাঝে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। বনগাঁর ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি অনেকটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর মতোই। সেখানে রাহুল ছদ্মনাম ধারণ করা ফয়সালের জন্য ছিল সবচেয়ে বড় সুরক্ষা কবচ। কিন্তু অপরাধীর মন কখনোই এক জায়গায় স্থির থাকে না। এসটিএফ এর জেরা অনুযায়ী তারা যাযাবরের মতো ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছে। কেন তারা স্থির হতে পারছিল না? কারণ তাদের মাথার উপর ৫০ লাখ টাকার বিশাল পুরস্কার আর ইন্টারপলের রেড অ্যালার্টের মতো এক অদৃশ্য তলোয়ার। তারা জানতো স্রেফ একটি ভুল পদক্ষেপই তাদের চিরকালের জন্য অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়ই সত্যি হলো। বনগাঁর কোনো এক অন্ধকার গলিতে যখন এসটিএফ তাদের ঘিরে ধরে, তখন ফয়সালের চোখে ছিল কেবল পরাজয়ের গ্লানি। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য মোড় হলো, ফয়সাল আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করছিল। যেখানে দেশ জুড়ে তার ফাঁসির দাবি উঠছে, প্রশাসনের প্রতিটি স্তরে তার নাম তালিকার শীর্ষে, সেখানে সে কেন আগুনের মুখে ঝাঁপ দিতে চাইছিল? এর পেছনে কাজ করছিল দুটি গাণিতিক সমীকরণ। এক, অর্থনৈতিক অবরোধ। সিআইডি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ায় তার ফিনান্সিয়াল সাপ্লাই লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভারতে টিকে থাকার জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং শেল্টার প্রয়োজন, তা দেওয়ার মতো ক্ষমতা তার স্থানীয় সোর্সদের আর ছিল না। পকেটে টাকা ফুরিয়ে এলে অপরাধীদের বড় বড় নেটওয়ার্কও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দুই, গডফাদারদের সিগন্যাল। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। অপরাধ বিজ্ঞানে একে বলা হয় স্ট্র্যাটেজিক রিলোকেশন বা কৌশলগত স্থানান্তর। হতে পারে বাংলাদেশের ভেতরে থাকা কোনো শক্তিশালী গোষ্ঠী তাকে আশ্বস্ত করেছিল যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাদের ছত্রছায়ায় ফিরে এলে হয়তো সে আবারও পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে পারত। কিন্তু কুখ্যাত এই খুনিদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। ভারতের এসটিএফ রিমান্ড সেলের সেই 4 দেয়ালের ভেতর এখন শুরু হয়েছে আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে সে বারবার বলেছে যে মিশন শেষ করে সে শান্তিতে ছিল না। এই মিশন শব্দটি অত্যন্ত রহস্যজনক। কার আদেশে এই মিশন? এর পেছনে কি তারেক রহমানের কোনো নতুন রাজনৈতিক চাল কাজ করছে, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বাইরের কোনো অপশক্তি কলকাঠি নাড়ছে? অনুসন্ধানের এই পর্যায়ে আমাদের হাতে এসে পৌঁছেছে আরও হাড় হিম করা চাঞ্চল্যকর কিছু তথ্য, যা শুনলে হয়তো আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে। ইনভেস্টিগেশনের এই পর্বে আমরা এমন এক পর্দার আড়ালের ষড়যন্ত্র উন্মোচন করতে যাচ্ছি, যা এই হত্যাকাণ্ডের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে, শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্যতম একটি বড় কারণ ছিল ঢাকা 8 আসনের রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা 8 আসনটি সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন রাজনৈতিক পট পরিবর্তনে নিজেদের অবস্থান শক্ত করতে একটি বিশেষ মহল এই ভয়াবহ খুনের পথ বেছে নিয়েছিল। ফয়সাল করিম মাসুদ জেরের মুখে ইঙ্গিত দিয়েছে যে তাকে ব্যবহার করা হয়েছিল মূলত একটি রাজনৈতিক ক্লিনিং মিশন হিসেবে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, ঢাকা 8 আসনের নির্বাচনকে সামনে রেখে কোনো প্রভাবশালী মাস্টারমাইন্ড কি তবে হদ্দিকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল? এই আসনের নিয়ন্ত্রণ হারানো মানেই রাজধানীর রাজনীতির একটি বড় অংশ হাতছাড়া হওয়া। আর সেই ক্ষমতার লড়াইয়ে উসমান হাদি হয়ে উঠেছিলেন এক বড় বাধা। এই রক্তহীন করা রাজনৈতিক চালের আসল খেলোয়াড় কারা, তা এখন গোয়েন্দাদের আতশ কাচের নিচে। ফয়সালের জবানবন্দিতে উঠে আসা মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে তার পেছনে থাকা মাস্টার পাপেটিয়াররা হয়তো তাকে মাঝপথেই ত্যাগ করেছে। কিন্তু টানা কয়েকদিনের ম্যারাথন জেরায় এখন বেরিয়ে আসছে সেই রক্তহীন করা থ্রিলার। তদন্তকারী কর্মকর্তাদের টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে এই খুনিদের পেছনে দাঁড়িয়ে যোগাচ্ছিল অঢেল অর্থ? ভারতের মাটিতে তাদের নিরাপদ আশ্রয় বা সেফ হাউস নিশ্চিত করেছিল কোন প্রভাবশালী শক্তি? এই পুরো হত্যাকাণ্ডের মিশনের পেছনে আসল মাস্টার পাপেটিয়ার বা সুতো টানা গডফাদার আসলে কে? এই প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। অফিসিয়াল প্রেস রিলিজের বাইরেও ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে ফয়সালের নিজ মুখের কিছু জবানবন্দি ইতিমধ্যেই গণমাধ্যমে লিক হতে শুরু করেছে। জেরার এক চরম পর্যায়ে যখন পালানোর সব পথ বন্ধ
বন্ধ হয়ে যায় তখন মানসিকভাবে ভেঙে পড়ে ফয়সাল। তদন্তকারী কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে সে অকপটে জানিয়ে দেয় সেই ভয়াবহ সত্য, হ্যাঁ, সেদিন বিজয়নগরে মিশন আমিই শেষ করেছিলাম। সে আরও জানায় তাদের সেই মূল নীল নকশায় কোনো ভুল ছিল না। ঘটনার পরপরই তাদের প্রধান লক্ষ্য ছিল ঢাকার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া। মেঘালয়ের সেই দুর্গম পাহাড়ি রুট তারা আগে থেকেই রেখি করে রেখেছিল যাতে কোনো গোয়েন্দা সংস্থা তাদের নাগাল না পায়। কিন্তু ফয়সাল জানত না যে অপরাধের জাল সে বুনেছে, সেই জালেই একদিন তার নিজের পতন ঘটবে। তবে ফয়সালের এই স্বীকারোক্তি থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, অপরাধ করে পার পাওয়ার দিন এখন শেষ। মেঘালয়ের দুর্গম পাহাড় থেকে শুরু করে বনগাঁর অন্ধকার অলিগলি, কোথাও তাদের আর শেষ রক্ষা হলো না। বাংলার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতের পুলিশ রিমান্ড শেষে আরও কি চাঞ্চল্যকর তথ্য পর্দার আড়াল থেকে সামনে আসে। সবার চোখ এখন একটাই ক্যালেন্ডারের পাতায়, কবে এই নরপিশাচদের বাংলাদেশের মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ফয়সাল করিম মাসুদের এই পতন একটি পরিষ্কার বার্তা দেয়, আইন তার নিজস্ব গতিতে চলে, আর অপরাধের পথ শেষ হয় অন্ধকারের কোনো এক নির্জন সেলে। মেঘালয়ের দুর্গম পাহাড় থেকে বনগাঁর অলিগলি, কোথাও তাদের রক্ষা হলো না। ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছে যে বিজয়নগরে সেই হত্যাকাণ্ডের সময় তার কোনো ভুল ছিল না, কিন্তু পলায়নের সময় সে ভাগ্যের কাছে হেরে গেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।